নমস্কার। একটা বাগধারা আছে, মানে বাংলা প্রভাব, সেটা হচ্ছে যে অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলিবদ্ধ, সর্বমত্যন্তন গর্হিতম। অর্থাৎ কোনো কিছুই মানে অত্যন্ত মানে খুব বেশি ভালো নয়। যেমন প্রচণ্ড দম্ভর জন্য রাবণ শেষ হয়ে গেছিল, আবার খুব মানের জন্য মহাভারতে কৌরবরা শেষ হয়েছিল। ঠিক তেমনি বলি রাজা দান মানে যা কিছু ওকে চাওয়া হতো দান করতো, তার জন্য ও বলি রাজা শেষ হয়ে যায়। মানে বলি রাজা শেষ হয় বলতে কি, বলি রাজাকে ভগবান ত্রিপাদ ভূমি পেয়েছিল, তো বলি রাজা স্বর্গমত্ত দেওয়ার পরে আর তো জায়গা পাচ্ছিল না, তখন তার নিজের মাথাটাই ভগবানকে পেতে দিয়েছিল যে ভগবান আমার মাথার ওপরে তোমার পা রাখো। যাই হোক, এগুলো আমরা হয়তো অনেকেই জানি। তো কথা হলো যে হঠাৎ করে এই কথাটা কেন বললাম, আমাদের রাজ্যের বর্তমান যে ঘটনাগুলো ঘটছে তার পরিপ্রেক্ষিতেই এই ঘটনা বা এই কথাগুলো আসছে। যে হঠাৎ যে দল 15 বছর ধরে রাজত্ব করলো, এত দম্ভের সাথে, এত আস্ফালন, এত অত্যাচার, সে হঠাৎ করে ফুস করে শেষ হয়ে গেল। মানে ভোটের রেজাল্ট বেরোনোর 1 মাসের মধ্যে অনেক জ্যোতিষী, অনেকেই বিভিন্ন রকমের ফোরকাস্ট করেছিলেন। তারা অনেকেই বলেছিলেন যে হয়তো আগামী দিনে এই গভর্নমেন্ট তো আসবে না এবং এই দল শেষ হয়ে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি কেউ আশা করেন। তো এখন সব কিছুর একটি পটভূমি থাকে। তো সেই কথা যদি বলা যায়, তাহলে দেখুন, পৃথিবীতে যা কিছু ধ্বংস হয়েছে, সে আপনি যদি পম্পি নগরীর কথা ধরেন, তাহলে খ্রিস্টপূর্ব 89 ইয়ার্স, তো তখন পম্পি কেমন ছিল? ভীষণ ভোগবিলাসের রাজ্য। সেখানকার মানে যারা জনগণ ছিলেন তারা ভোগবিলাসে মত্ত, যৌন লালসায় তারা এবারে লিপ্ত ছিল। সেই নগরী কী হলো, হঠাৎ করে ভিসুভিয়াসের অগ্নিৎপাতে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। আবার চেঙ্গিস খাঁ বলুন, তৈমুর লং বলুন, সুলতান মাহমুদ, মুসলমান যারা ভারতবর্ষ আক্রমণ করেছিল, মুঘলরা, ব্রিটিশরা, এমনকি হিটলার, মুসলিনও, এরাও দম্ভ, আস্ফালন এবং মানে ভাবতো যে এদেরকে বোধহয় কেউ কোনোদিন মানে পরাজিত করতে পারবে না, এরা বোধহয় অমর, এরা বোধহয় চিরকাল বেঁচে থাকবে, যেমন রাবণ ভেবেছিল। তো এদের কিন্তু পরাজয় হয়েছে। এমনকি পলাশির যুদ্ধে সিরাজ বলুন, মির্জাফর বলুন, জগৎবল্লভ, জগৎ শেঠ থেকে মিরন, যারাই এই দেশকে ইংরেজদের হাতে বিক্রি করে দিয়েছিল, তাদের কিন্তু মর্মান্তিক পরিণতি কিন্তু আমরা মানে নিজে চোখে দেখিনি, কিন্তু ইতিহাসে কিন্তু সেগুলো প্রমাণ আছে। তো আবার এটাও দেখুন যে যারাই অত্যাচারী এই দেশের শাসক ছিল, তাদের কিন্তু ভয়ঙ্কর পরিণতি কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করেছি। তো এই তৃণমূল কংগ্রেসের যে পতন, সেটা কি দম্ভ, সেটা কি মানে অধ্যত্ব, সেটা কি অধর্ম, না সেটা যৌনতা, যৌন লালসার যে চরম পর্যায়, না জ্যোতিষ বিচারে শনির প্রকোপ বা ধর্মের ওপর আঘাত, কোনটা? সেই বিষয় নিয়েই আমরা একটা একটা করে আজকে আলোচনা করব। প্রথম কথা হলো, দেখুন, যে কথাগুলো বললাম এই প্রত্যেকটা কথাই কিন্তু এখানে মিলে যাবে। যদি বলি অহংকার, তাহলে তৃণমূল নেতৃত্ব দূরের কথা, মানে একবারে লোয়ার লেভেলের কাউন্সিলর বা কাউন্সিলর আন্ডারে যারা তৃণমূল করত, তাদের যে কি অহংকার, তাদের যে কি ব্যবহার, তাদের যে কি অত্যাচার, সেটা কিন্তু এই বাংলার জনগণ তারা কিন্তু দেখেছে। 15 বছর ধরে তো এখানে কোনো মানুষ ভোট দিতেই পারেনি। আচ্ছা, এরপরে সবাই দেখতে পাচ্ছেন কাগজে কলমে প্রতিদিন পুলিশ ধরছে যে এই যে যারা তৃণমূলের যারা নেতা, নিচ স্তর থেকে উপর স্তর পর্যন্ত একজনকেও কি দেখতে পাচ্ছেন? এরা প্রত্যেকে যৌন লালসাতে এরা কিভাবে মেয়েদেরকে ব্যবহার করেছে, কিভাবে তাদেরকে বাধ্য করেছে তাদের মানে যে ধর্ম, সেটাকে মানে বিক্রি করে দিতে,
তাদের কাছে গোলাম হয়ে থাকতে, তাদের বেড পার্টনার হয়ে থাকতে, সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি। হয়তো দু একজনকে বাদ দিলে মানে টপ টু বটম সবাই এর সাথে যুক্ত। তারপরে দেখুন একটা ঘটনা এখানে বলি। 1966-এ কারবর্তী মহারাজ বলে একজন সাধু ভারতবর্ষে যাতে গোহত্যা না হয় তার জন্য দিল্লিতে একটা ধর্ণা দিচ্ছিলেন। তো তখন ইন্দিরা গান্ধী সরকার ছিল, ইন্দিরা গান্ধী তাদের উপরে গুলি চালিয়েছিলেন। তখন সেটা ছিল রাধা অষ্টমীর দিন। তো উনি ইন্দিরা গান্ধীকে অভিশাপ দিয়েছিলেন যে এই যে সাধু হত্যা তুমি করলে, ঠিক এই রাধা অষ্টমীর দিন কিন্তু তোমার বংশ ধ্বংস হবে। ইন্দিরা গান্ধীও কিন্তু সেই গুলি খেয়ে মারা গেছে রাধা অষ্টমীর দিন, রাজীব গান্ধীও কিন্তু মারা গেছে, মানে বংশ কিন্তু মোটামুটি তারা কিন্তু আর কোনো দিন ক্ষমতায় আসতে পারেনি। আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন কুম্ভমেলা চলছিল প্রয়াগে গত বছরের আগের বছর, তখন কিন্তু সাধুদেরকে নিয়ে খুব নোংরা নোংরা কথা, কুৎসিত ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন। ওখানকার সাধুরা তখন কিন্তু অভিশাপ দিয়েছিল যে তোমার এই আস্ফলন, তোমার এই ব্যঙ্গ বিদ্রুপ, তুমি কিন্তু আগামী দিনে গভর্নমেন্টে আসতে পারবে না এবং তোমার এই দল শেষ হয়ে যাবে। তো সাধুদের অভিশাপ কিন্তু সঙ্গে সঙ্গে কাজ করে, এটাও তার একটা প্রমাণ। এরপরে বলবো যে একটা কথা দেখুন, আমরা যে মানুষ, আমরা ভগবানের আশীর্বাদ পাই আর গ্রহদের দ্বারা কিন্তু আমাদের জীবন সঞ্চালিত হয়। মানে আমাদের জন্মকালীন সময়ে গ্রহরা কে কোথায় অবস্থান করছেন সেই মতো কিন্তু আমাদের জীবন কিন্তু পরিচালিত হয়। এখন যদি মমতা ব্যানার্জির ছক দেখা হয় তাহলে ওনার ছকে 3টে গ্রহ কিন্তু উচ্চস্থ। চন্দ্র উচ্চস্থ, বৃহস্পতি উচ্চস্থ এবং শনি উচ্চস্থ। চন্দ্র উচ্চস্থ হওয়ার ফলে কি হয়েছে, উনি যা কিছুই খারাপ কাজ করেছেন, যা কিছুই উনি অন্যায় করেছেন, দেখুন মানুষের কাছে উনি সবসময় প্রশংসা পেয়েছেন, কারণ চন্দ্র মনের কারক, চন্দ্র কিন্তু সেই জন্য ওনাকে প্রশংসা দিয়েছে। আর কি হয়েছে, বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য ওর এত অহংকার, এত দম্ভ, এবং সব জায়গাতেই ও কিন্তু যা কিছুই করে থাকুক, অন্যায় করে থাকুক, সেগুলো প্রমাণ হয়নি, কোনোদিনই প্রমাণ হয়নি। মানে এতদিন পর্যন্ত উনি কিন্তু সেইগুলো থেকে মানে সবাই সেগুলোকে মানে ওনাকে যে বিচার করে ওনাকে শাস্তি দেওয়ার জায়গাতে উনি কোনোদিন পৌঁছাননি। এবার এরপরে ওনার এসেছিল শনির দশা। শনি ওনার যেহেতু উচ্চস্থ, শনির দশার পড়ার কিছু বছরের মধ্যেই কিন্তু বৃহস্পতির দশাতে তো উনি বিভিন্ন সময় মন্ত্রী হয়েছেন, শনির দশার কয়েক বছর পরেই উনি কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হলেন। এইখানে একটা কথা যে শনি এমন একটা গ্রহ, শনি হচ্ছে গ্রহরাজ, শনি হচ্ছে সততার প্রতীক, শনি হচ্ছে ন্যায়ের প্রতীক, শনি হচ্ছে যে সৎ কর্ম এবং সৎ কাজের মধ্যে যদি আপনি থাকেন তাহলে শনি তাকে ভালো ফল দেবে। কিন্তু যদি শনির দশায়, যে 19 বছর শনির দশা মানুষের জীবনে চলে সেই সময়, বা শনির 7.5, যে 7.5 বছর মানুষের জীবনে শনির 7.5 চলে, বা শনির ধাইয়া 2.5 বছর যে শনির ধাইয়া চলে, এই সময় সাধারণত বলা হয় যে আপনি ভুলেও কাউরির ভালো করতে পারুন আর না পারুন, কারোর ক্ষতি আপনি ভাববেন না, করা তো দূরের কথা। সৎ কাজের মধ্যে থাকবেন, সৎ চিন্তার মধ্যে থাকবেন, মানুষের যতটা পারবেন উপকার করার মধ্যে থাকবেন, কোনো রকম খারাপ কাজের মধ্যে, কোনো রকম মানে অসৎ কাজের মধ্যে আপনি কিন্তু চিন্তাও করবেন না, তাহলে কিন্তু শনিদেব তাকে ক্ষমা করেন না। কিন্তু আমরা কি দেখলাম, এই তৃণমূল সরকার তথা তৃণমূলের যে মধ্যমণি মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই রাজ্যটাকে উনি কোথায় নিয়ে গেলেন? কোনো আইন শৃঙ্খলা ছিল না, মেয়েদের কোনো নিরাপত্তা ছিল না, দিকে দিকে মেয়েরা ধর্ষিতা হয়েছে, দিকে দিকে মেয়েদের উপরে অত্যাচার চলেছে এবং কোনো বিচার হয়নি, কোনো কমপ্লেন কোনো থানা অ্যাকসেপ্ট করেনি। তো আরেকটা কথাও আমি বলছি যে আজ পর্যন্ত যেখানে যেখানে যে ইতিহাস ঘাটবেন, যে যেখানে নারীদের উপরে অত্যাচার হয়েছে সেই বংশ কিন্তু ধ্বংস হয়ে গেছে। দেখুন সীতামাকে ধরে নিয়ে গেছিল রাবণ, নারীদের উপর অত্যাচার, তার জন্য রাবণ ধ্বংস হয়েছিল। আচ্ছা, এরাও কিন্তু দ্রৌপদীর মানে অপমান করেছিল কৌরবরা, সেই জন্য কৌরব বংশ ধ্বংস হয়েছিল। কংসও কিন্তু দেবকী মাতাকে বন্দি করে রেখেছিল।
অত্যাচার করেছিল। মানে আমি কত উদাহরণ দেবেন, যে কোনো রাজাদের কথাও যদি ধরেন, যারাই নারীদের উপরে অত্যাচার করেছে তারা কিন্তু ধ্বংস হয়েছে। তো যেটা বলছিলাম যে শনি কিন্তু এগুলো পছন্দ করে না। শনি তাই সে কিন্তু দেখুন, ঠিক যেদিন ভোট শুরু হলো তার আগেই মমতা ব্যানার্জি কিন্তু শনির দশা শেষ হয়ে গেছে। যতদিন শনির দশা চলেছে ততদিন কিন্তু ও কিন্তু একবারে যে মানে আস্ফালন, যে দম্ভ সেইভাবেই ছিল। কিন্তু যখনই শনির দশা শেষ হয়ে গেলো তারপরেই ভোট হলো, এবং ভোটে মানে কোথায় 215 আসনে জেতা দল পেল 80টা আসন। আবার মাস ঘুরতে না ঘুরতে 29 দিনের মাথায় সে 80টা দল থেকেও সে 80টা যে এমএলএ সেখান থেকে ভেঙে এখন ওনার খাতায় কতজন, মাত্র 19 জন না 20 জন। আগামী দিনে যতদূর খবর আছে যে দিল্লিতে যে ওনার সাংসদ আছে 29 জন, এই মুহূর্তে 28 জন, তার মধ্যে নাকি 19 জন অলরেডি মানে বেরিয়ে যাওয়ার মতো একটা অবস্থা কিন্তু তৈরি হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে যে সিম্বল নিয়ে উনি এতদিন মানে রাজনীতিতে লড়াই করেছেন, আগামী দিনে ওনার হয়তো সেই সিম্বলও থাকবে কিনা সন্দেহ আছে। এবং এটুকু খুব জোর গলায় বলতে পারি যে যদি জ্যোতিষ ক্যালকুলেশন এক্স্যাক্টলি কারোরির জন্ম সময় তো ঠিকমতোভাবে জানা যায় না, তবু যেটুকু মানে বিচার করা হয় তাতে মোটামুটি 20 জুনের পরে কিন্তু এই পিসি ভাইপোর জেল যাওয়া নিশ্চিত, এটুকু বলে দিতে পারি। হয়তো কিছুদিন সময় লাগতে পারে, কিন্তু ওনাদের কিন্তু শেষ জায়গা কিন্তু তিহার জেল, এটা কিন্তু জোর গলায় বলতে পারি। আর একটা কথা এখানে বলছি, স্বাধীনতার পর থেকে দেখুন বাংলায় যে দলই শাসন ক্ষমতায় এসছে তারা হেরে যাওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার আর কেউ জেতেনি। কংগ্রেস দেখুন 77 সালে হেরে গেছে, কংগ্রেস আর কোনোদিন ফিরে আসেনি। বামরা দেখুন 34 বছর রাজত্ব করার পরে 2011 সালে হেরে গেছে। তাদের তো মানে অবস্থা কি বলবো, আগের ইলেকশনে তো তারা কোনো মানে এমএলএই ছিল না, এবারে একটা জিতেছে। তো এই যে তৃণমূল দল হেরে গেল, এরাও কিন্তু একবারে শেষ ধাপে, এমনকি মানে মানুষ ইতিহাসে বলবে যে তৃণমূল বলে একটা দল ছিল। যেমন আমরা শুনি যে বাংলা কংগ্রেস বলে কোনো দল ছিল, অজয় মুখার্জি বলে কোনো মুখ্যমন্ত্রী কোনো দিন এসেছিলেন, এইসব এরকম যেমন শুনি না কিছু, সেরকম এদের অবস্থাও কিন্তু মানে যারা হেরে যায় এখানে তারা কিন্তু আর কোনো দিন ফিরে আসে না। তো এরা যে ফিরে আসবে না সে ব্যাপারে তো নিশ্চিত। এবং যেটা আগে বলেছিলাম সেটা এখনও বলছি যে পিসি ভাইপোর কিন্তু শেষ যাত্রা, যতই লাফালাফি ছোটাছুটি কিছুদিন করুক, শেষ যাত্রা কিন্তু তাদের তিহার জেল, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। তবে এইখানে আর একটা কথা সবাইকে বলবো যে আপনাদেরও যাদের শনির দশা, শনির সাড়েসাতি বা শনির ধাইয়া যখন চলবে, আপনারাও আপনাদের যে জীবন তখন কিন্তু এই মানে জিনিসগুলো মেনে চলবেন। সৎ কাজের মধ্যে থাকা, সৎ চিন্তার মধ্যে থাকা, এবং মানুষের পারলে উপকার করা, মানুষের ক্ষতি করা তো দূরের কথা। তাহলে কিন্তু গ্রহরাজ আপনাকে কৃপা করবেন, আপনাকে কোনোদিনই কষ্ট দেবেন না। মানে আপনার শেষ জীবনটা কিন্তু এদের মতো হবে না, এইটুকু বলতে পারি। সবাই খুব ভালো থাকবেন।